ঘরে থাকা পুতুলগুলো জীবন্ত হয়ে উঠল, আক্রমণ করে দিল আপনার উপর। OMG, কি করবেন তখন? রেঞ্চো একজন প্রফেশনাল কিলার। একটি মিশন শেষ করে ঘরে আসার পর হঠাৎ একটা রহস্যজনক পার্সেল এলো তার কাছে। বিশাল বড় এক বক্স, আর সেটা খুলে দেখা গেল এর মধ্যে রয়েছে কিছু সোলজার পুতুল। কিছুক্ষণের মধ্যেই সেই সোলজার পুতুলগুলো আক্রমণ করে দিল রেঞ্চোর উপর। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ব্যাটল গ্রাউন্ড মুভিটা এক্সপ্লেইন করতে যাচ্ছি। শুরুটা শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এটা কি পরিমাণ ইন্টারেস্টিং একটা মুভি। আর ব্যাটল গ্রাউন্ড এই নামটা থেকে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এই মুভিটা পাবজির মতোই একটা কিছু। তাহলে আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। এই শুরুতেই আমরা দেখতে পাই সেই প্রফেশনাল কিলার রেঞ্চো গাড়িতে করে কোথাও যাচ্ছে এবং তারপর সে তার গাড়িটা পার্ক করে একটা প্রাসাদের মতো বাড়ির সামনে। এই বাড়িটা হলো এক বিখ্যাত খেলনা তৈরি কোম্পানির প্রেসিডেন্ট মরিসের বাড়ি। আসলে রেঞ্চো এখানে এসেছে তার মিশন কমপ্লিট করতে, আর মরিস হলো তার নেক্সট টার্গেট। ওই সময় মরিস তার কোম্পানির তৈরি খেলনাগুলো নিয়ে নাড়াচাড়া করছিল। সে একটি গ্রিন ফেরি ডল হাতে তুলে নেয় এবং তার স্টাডি রুমের দিকে চলে আসে। তার সেই স্টাডি রুমে একটি উইন্ডো ছিল। সেই উইন্ডোতে দূরবীন ফোকাস করে রেঞ্চো তাকে ফলো করতে লাগলো। এভাবে কিছুক্ষণ ফলো করার পর রেঞ্চো এবার শুট করার সিদ্ধান্ত নিল এবং তার গান লোড করে তাতে সাইলেন্সার লাগিয়ে নিল। মুখেও একটি মাস্ক পরে নিল যাতে তাকে কেউ চিনতে না পারে। সিকিউরিটি গার্ডকে ধোকা দেওয়ার জন্য সে একটি ফোন দিয়ে আটলো। সে তার মোবাইল ফোনে কাউন্টডাউন টাইমার অন করে মোবাইল ফোনটি সিকিউরিটি রুমের দরজার বাইরে রেখে দেয়। সিকিউরিটি গার্ড এটাকে টাইম বম ভেবে ভরকে যায় এবং এটাকে বিল্ডিং এর বাইরে ফেলে দেওয়ার জন্য দৌড়ে বের হয়ে আসে। আর বাইরে আসার সাথে সাথে রেঞ্চো তাকে সাইলেন্সার লাগানো গান দিয়ে শুট করে দেয়। তার গানটিতে সাইলেন্সার লাগানো থাকার কারণে ওই গুলির শব্দ কারোই কানে পৌঁছায় না। এরপর সে ঢুকে পড়ে সিকিউরিটি রুমের ভিতর এবং সেখানে এসেই সে সমস্ত সিসিটিভি ক্যামেরা অফ করে দেয় এবং তারপর তার মুখে লাগানো মাস্কটি খুলে খুব কনফিডেন্সের সাথে এগোতে থাকে মরিসের স্টাডি রুমের দিকে। তবে করিডোরে আরেকটি সিকিউরিটি গার্ডকে দেখতে পায় যাকে সে খুব সহজেই পিছন থেকে শুট করে মেরে ফেলে। এরপর আর বিনা বাধায় সে মরিসের স্টাডি রুমে ঢুকে পড়ে এবং মরিসকে উদ্দেশ্য করে টানা 3টা শুট করে, 2টা তার বুকে এবং একটা মাথায়। পটেই মারা যায় মরিস। তারপরও শিওর হওয়ার জন্য রেঞ্চো মরিসের শ্বাস প্রশ্বাস পরীক্ষা করে দেখে। মরিসের মৃত্যু নিশ্চিত করার পর সে টেবিল থেকে সেই গ্রিন ফেয়ারি ডলটা তুলে নেয়। তখন সে টেবিলের উপর মরিসের মায়ের একটা ছবি দেখতে পায় এবং সেই ছবিটার নিচে কিছু লেখা ছিল। সে ওই দিকে গুরুত্ব না দিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এর পরের দৃশ্যে রেঞ্চোকে ফ্লাইটে দেখা যায়। সে তার ক্লায়েন্টকে কাজ হয়ে গেছে এই জাতীয় একটা টেক্সট মেসেজ করে। ফ্লাইট শেষ করে এয়ারপোর্টে এসে রেঞ্চো দেখতে পায় মরিসের মৃত্যু সংবাদ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হচ্ছে। এয়ারপোর্ট থেকে বের হয়ে আসার সময় রেঞ্চোর নজর পড়ে একটি মেয়ের ব্যাকপ্যাকে রাখা একটি পুতুলের উপর। তখন তার মনে পড়ে ঠিক এরকমই একটা পুতুল সে মরিসের ওখানেও দেখেছিল। তার কাছে ব্যাপারটা একটু অবাক লাগলেও সে ইগনোর করে। এরপর যখন সে তার বিল্ডিং এর রিসেপশনে পৌঁছায় সেখানে রিসেপশন ডেস্কে সে একটি গ্রিন কালারের টয় দেখতে পায়। অবাক করা ব্যাপার হলো ঠিক সেরকমই একটা টয় সে মরিসের টেবিলের উপর দেখে এসেছিল। তার ফ্ল্যাটে পৌঁছে সে ব্যাগ থেকে ওই গ্রিন ফেয়ারি ডলটা বের করে একটা ডিসপ্লে শেলফের মধ্যে সাজিয়ে রাখে। ওই শেলফের মধ্যে কিন্তু চশমা, ঘড়ি এরকম আরো বিভিন্ন জিনিস সাজানো ছিল। আসলে রেঞ্চো যখনই কোনো মিশন কমপ্লিট করে তখনই ওই ডেড বডির কাছে থাকা একটা স্মৃতিচিহ্ন তুলে নিয়ে আসে এবং সেই শেলফের মধ্যে সেটা সাজিয়ে রাখে। এরপর রেঞ্চো সোফায় বসে একটা স্বস্তির নিঃশ্বাস নেয় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তার ডোরবেল বেজে ওঠে। রেঞ্চোর ঘুম ভেঙে যায়। এত রাতে কে এলো ভাবতে ভাবতে সে সিসি ক্যামেরা অন করে চেক করে। সেখানে সে দেখতে পায় তার রিসেপশনিস্ট একটা মস্ত বড় বক্স নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। রেঞ্চো দরজা না খোলার সিদ্ধান্ত নেয়। রিসেপশনিস্ট উপায় না দেখে বক্সটা রেঞ্চোর দরজার সামনে রেখে চলে যায়। তারপর আবার কি মনে করে যেন রেঞ্চো বক্সটা ঘরে নিয়ে আসে। বক্সের উপরে লাগানো নোটটা খুব ভালো করে পরীক্ষা করে দেখে। সেখানে বক্সটা যে তাকে পাঠানো হয়েছে তা তো লেখা আছে, কিন্তু কে পাঠিয়েছে তার কোনো নাম ঠিকানা নেই। কিন্তু নোটটার নিচে সে একটা সিগনেচার লক্ষ্য করলো, আর এটা হুবাহু মরিসের মায়ের সেই ছবিটার নিচের সিগনেচারটার মতোই দেখতে। সে বক্সটা খুলবে কি খুলবে না এই দ্বিধার মধ্যে পড়ে যায়। তারপর সে মনের কৌতূহলকে দমন করতে না পেরে শেষ পর্যন্ত বক্সটা খোলার সিদ্ধান্ত নিয়ে নেয়।
সে একটা ছুরি দিয়ে খুব সাবধানে বক্সের র্যাপিংটা কাটে, কারণ তার মনে একটা ভয় ছিল বক্সটার মধ্যে আবার কোনো বমটম নেই তো। র্যাপিংটা খুলে ফেলার পর সে বক্সের গায়ে লেখা দেখে বুঝতে পারে এটা একটা টয় বক্স এবং এটা হেনরি মরিসের কোম্পানি থেকে তার কাছে এসেছে। বক্সটার গায়ে অবশ্য বোনাস সারপ্রাইজ এরকম একটা লেখাও আছে। এইসব কিছু দেখে রেনশোর মনে হয় এটা একটা ট্র্যাপ হতে পারে। বক্সটা একটু ফাঁকা করে উকি দিয়ে দেখার চেষ্টা করে এর ভিতরে কি আছে। না, দেখে তো মনে হচ্ছে শুধু খেলনাই। সে বক্সটা খুলে সেখান থেকে একটা সোলজার বের করে নিয়ে ভালো মতো ঘুরিয়ে ফিরিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। তবে এর মধ্যে সাসপিশিয়াস কোনো কিছুই তার চোখে পড়লো না। তারপর সে বক্সটা কিচেন কাউন্টারের উপর রেখে ফ্রিজ থেকে একটা কোকের ক্যান বের করে খেতে শুরু করে। হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলে রেনশো চমকে কিচেনে গিয়ে দেখলো ওই খেলনার বাক্সটা মাটিতে পড়ে আছে। রেনশো অবাক হয়ে ভাবলো, যা বাবা, এটা কিভাবে সম্ভব? বক্সটা তো একেবারে কিচেন কাউন্টারের সাইডের দিকে সে রাখেনি, মাঝ বরাবরই রেখেছিল। তাহলে এটা নিজে থেকে পড়ে গেল কিভাবে? আর তার চেয়েও অবাক করার মতো কথা হলো বক্সের মধ্যে থেকে সব সৈনিক পুতুলগুলো গায়েব হয়ে গেছে। আর এরপর পরই অদ্ভুত সব কাণ্ড কারখানা ঘটতে শুরু করে। রেনশো হঠাৎ খেয়াল করলো পর্দাটা একা একাই নড়ে উঠছে। তারপর পরই টেবিল লাইটটা অফ হয়ে যায়। সে চেক করে দেখলো টেবিল লাইটের কেবলটা কেউ কেটে দিয়েছে। এরই মধ্যে কিচেন হুডে শর্ট সার্কিট হয়ে গেল। সে যখন ওটা পরীক্ষা করছিল এরই মধ্যে তার পায়ে ধারালো কিছু একটা এসে বিঁধলো। সে পা থেকে সেটা খুলে পরীক্ষা করে দেখলো, আরে এটা তো সেই অস্ত্রটা যেটা সে ওই সোলজারগুলোর হাতে দেখেছিল। এরপর সে বুঝতে পারে যা কিছুই ঘটছে তার সবকিছুই ওই বক্সের মধ্যে থাকা সোলজারগুলোর কারণেই ঘটছে। তাই সে ওই সোলজারগুলোকে খোঁজার জন্য ফার্নিচারের নিচে উকি দিয়ে দেখতে গেলে সোলজারগুলো তার উপর এলোপাথারি গুলি শুরু করে দেয়। যদিও এই ছোট ছোট বুলেটগুলো তার তেমন কোনো ইনজুরি করতে পারে না, কিন্তু এই ব্যাপারটাতে সে বেশ ঘাবড়ে যায়। এর মধ্যেই সোলজাররা তার হাঁটুতে একটা মিসাইল মেরে দেয়, যাতে করে তার হাঁটুর অনেকখানি পুড়ে যায়। তার এবার আর বুঝতে বাকি থাকে না এই সোলজারগুলো দেখতে ছোট হলেও তারা কিন্তু খুবই ভয়ঙ্কর। ছোট মরিচের ঝাল বেশি, সেটা আরেকবার প্রমাণিত হলো। যাই হোক, এই সোলজারগুলোর হাত থেকে বাঁচার জন্য রেনশো দৌড়ে গিয়ে বাথরুমে আশ্রয় নেয় এবং বাথরুমের দরজা লক করে দেয়। সে তার হাঁটু পরীক্ষা করে দেখে বেশ গভীর চোট লেগেছে, আর তার মুখে লাগা বুলেটগুলো থেকেও তার যথেষ্ট পেইন হচ্ছিল। একটা হ্যান্ড মিরর হাতে নিয়ে বাথরুমের দরজার ফাঁকা দিয়ে সে দেখতে চেষ্টা করলো লিভিং রুমে কি হচ্ছে। তখন সে দেখলো সোলজাররা লাইটগুলোর উপর মিসাইল মেরে সেগুলো সব ইউজ করে দিচ্ছে, যাতে ঘরটা পুরোপুরি অন্ধকার হয়ে যায়। যখন সোলজাররা খেয়াল করলো যে রেনশো তাদেরকে মিররের মাধ্যমে দেখছে, তখন তারা একটা মিসাইল মেরে ওই মিররটা ভেঙে চুরচুর করে দিল। রেনশো এবার প্রচন্ড ক্ষেপে গেল। সে বাথরুমের অন্য একটা দরজা দিয়ে তার বেডরুমে চলে এলো এবং তার গানটা লোড করে নিয়ে লিভিং রুমের দিকে এগিয়ে গেল। সোলজারদের টার্গেট করে এলোপাথারি গুলি করতে করতে সে কিচেন রুমে চলে যায়। কিচেন ক্যাবিনেটে রাখা সেমি অটোমেটিক মেশিন গানটি বের করে নেয়। এরপর আবার লিভিং রুমে গিয়ে সোলজারদের উপর গুলি বর্ষণ শুরু করে। এতে করে সোলজাররা খুব ভয় পেয়ে যায় এবং তাদের পক্ষ থেকে ফায়ারিং বন্ধ হয়ে যায়। পর রেনশো সোফাটা উল্টে দিয়ে সোফার নিচে যা দেখলো সে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। যদিও অধিকাংশ সোলজাররাই মৃত, তারপরও যা কিছু অল্প স্বল্প বেঁচে আছে তারা একে অন্যকে সাহায্য করছে এবং একটি জিপ গাড়িতে করে ওখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। তাদের এভাবে পালিয়ে যেতে দেখে রেনশো দু একজন সোলজারকে পা দিয়ে পিষে মেরে ফেলে। এতে বাকি সোলজাররা খেপে গিয়ে আবার রেনশোকে ফায়ার শুরু করে, কিন্তু মুখোমুখি সংঘর্ষে তারা রেনশোর সাথে পেরে ওঠে না। রেনশো গুলি করে তাদেরকে শেষ করে দেয়। যা বাবা, আমি তো ভেবেছিলাম এখানেই শেষ, কিন্তু না, আসল খেলা তো এরপর থেকে শুরু। টেবিলের নিচ থেকে 3টা আর্মি হেলিকপ্টার বের হয়ে এলো এবং তারা রেনশোর উপর বম্বিং শুরু করে দিল। রেনশো তো পুরোপুরি অপ্রস্তুত হয়ে গেল। এরপর তারা তার উপর মিসাইল দিয়ে অ্যাটাক শুরু করলো। রেনশো কোনো রকমে তার প্রাণ বাঁচিয়ে দৌড়ে গিয়ে আবার বাথরুমে আশ্রয় নিল, আর বাথরুমের মিরর দিয়ে দেখলো তার শরীরের অনেক জায়গাতেই খুব ক্ষত হয়ে গেছে। সে একটা সাদা রুমালের মধ্যে অ্যালকোহল নিয়ে তার ঘায়ের উপর লাগাতে শুরু করলো, যাতে ওই ঘা থেকে কোনো ইনফেকশন না হয়ে যায়। এরই মধ্যে বাথরুমের দরজায় একটা মিসাইল মেরে গর্ত করে সেই গর্ত দিয়ে একটি হেলিকপ্টার বাথরুমের মধ্যে ঢুকে পড়লো। উপায় না দেখে রেনশো একটা টাওয়াল দিয়ে হেলিকপ্টারটিকে চেপে ধরলো এবং তারপর এটাকে মাটিতে ফেলে পা দিয়ে পিষে একদম টুকরো টুকরো করে ফেলে। এরই মধ্যে আরো একটা হেলিকপ্টার দরজার ওই গর্ত দিয়ে ভিতরে ঢুকে পড়তে চাইলে রেনশো গুলি করে সেটাকে ফেরত পাঠায়। এদিকে রেনশো টাওয়ালের নিচে চাপা পড়া সোলজারগুলোর মুভমেন্ট দেখতে পায়, তাই সে ওই টাওয়ালটা তুলে নিয়ে কমোডের মধ্যে সবকিছু ঝেড়ে ফেলে ফ্ল্যাশ করে দেয়। কিন্তু এই
পুরো ব্যাপারটাতে রেনশো এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে এখন আর বাথরুম থেকে বাইরে যাওয়ার সাহসী পাচ্ছিল না। সোলজার এসে দরজার নিচের ফাঁকা দিয়ে একটা চিরকুট ঢুকিয়ে দিয়ে গেছে, যেখানে রেনশোকে সারেন্ডার করতে বলা হয়েছে। খুদে সোলজারগুলো স্পর্ধা দেখে রেনশো তো রীতিমতো হতবাক। ওয়ালটা সরাতে না সরাতেই তারা আবার ফায়ারিং শুরু করলো। এবার তারা দরজার মধ্যে আরো কিছু হোল তৈরি করলো। রেনশো বুঝতে পারলো আর কিছুক্ষণ এই বাথরুমের মধ্যে থাকলে তারা তাকে শেষ করে দিবে। তাই প্রাণ বাঁচানোর জন্য রেনশো বাথরুমের উইন্ডো দিয়ে বাইরে চলে যায়, কিন্তু সে থাকে 14th ফ্লোরে। তাই চাইলেই লাফিয়ে পড়ে সেখান থেকে পালিয়ে যাওয়া সম্ভব না। তাই সে বিল্ডিং এর বাইরের পিলারগুলোতে সাবধানে পা দিয়ে দিয়ে তার ফ্ল্যাট থেকে যথাসম্ভব দূরে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তখনই সেখানে একটা হেলিকপ্টার এসে তাকে অ্যাটাক করে। সোলজারদের উদ্দেশ্য ছিল এভাবে অ্যাটাক করে রেনশোকে বিল্ডিং এর উপর থেকে নিচে ফেলে দেওয়া, কিন্তু লাকিলি রেনশো এক শুটেই ওই হেলিকপ্টারটা ক্র্যাশ করে দেয়। তারপর সে কোনো রকম তার বেলকনিতে উঠে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু বেলকনি থেকে ভিতরে উকি দিয়ে দেখতে পেল সেখানে আরো কিছু সোলজার জীবিত অবস্থায় আছে যারা তাকে আক্রমণ করার প্ল্যান করছে। রেনশো তাদেরকে বোকা বানানোর একটা ফোন দিয়ে আটলো। সে একটা খেলনা ডাক দিয়ে তাদের অ্যাটেনশন অন্যদিকে ঘুরিয়ে দিল এবং তারপর পিছন থেকে এসে একটি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তাদের উপর আক্রমণ করলো। আর এরই মধ্যে আরো কিছু সোলজার পিছন থেকে এসে তাকে ঘিরে ফেললো এবং ক্রমাগত তার উপর ফায়ারিং শুরু করলো। তবে এভাবে তারা বেশিক্ষণ রেনশোকে ক্ষান্ত করে রাখতে পারলো না, কারণ সে এবার বেশ আটঘাট বেঁধেই প্ল্যান করেছে। সে তার বাথরুম থেকে প্যান্টের পকেটে করে নিয়ে আসা একটি ইনসেক্ট কিলার স্প্রে এবং লাইটারের সাহায্যে ফ্লেম থ্রোয়ার তৈরি করে নেয়। এই ফ্লেম থ্রোয়ার দিয়ে সে অনেকগুলো সৈনিককে জ্বালিয়ে মেরে ফেলে। রেনশোর ফার্স্ট্রেশন লেভেল তখন এতই হাই ছিল যে সে একটি ছুরি এনে খুবই বাজেভাবে সৈনিকগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেলতে থাকে। এবার সে যে সৈনিকগুলোকে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে জব্দ করে রেখেছিল তাদের কাছে আসে এবং যে ভারী খেলনার বাক্সটাই করে এই সোলজারগুলো তার কাছে এসেছিল সেই বাক্সটা দিয়ে তাদেরকে চাপা দিয়ে পিষে ফেলে। রেনশো ভাবে যাক, এবার বোধহয় সবগুলো সৈন্যকে শেষ করতে পেরেছে। তারপরও কনফার্ম হওয়ার জন্য সে বাক্সের গায়ে মেনশন করা সৈন্যের সংখ্যার সাথে সৈন্যদের ডেড বডিগুলো ম্যাচ করে দেখে। পুরোপুরি নিশ্চিত হওয়ার পর সে সৈন্যদের ওইসব ভাঙাচোরা বডি পার্টস ওভেনের মধ্যে দিয়ে গলাতে শুরু করে। এরপর রেনশো কিছুটা রিল্যাক্স ফিল করে, কিন্তু বাক্সের গায়ে যে বোনাস সারপ্রাইজের একটা ট্যাগ আছে সে ব্যাপারটা তো সে মাথায় নিল না। যাই হোক, ধকল কাটাতে সে এবার সুইমিং পুলে নামে কিছুটা রিল্যাক্স করতে। এরই মধ্যে পানির নিচে কে যেন পোঁচ দিয়ে তার হাতের কবজি কেটে দেয়। সে চিৎকার করতে করতে সুইমিং পুল থেকে বের হয়ে আসে। তার হাত এত বাজেভাবে কেটে গিয়েছিল যে ব্লিডিং বন্ধই হচ্ছিল না। সে একটা সুই সুতা নিয়ে ওই ক্ষতটা সেলাই করার চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে এই মুহূর্তে তার একটা প্রপার মেডিকেল ট্রিটমেন্ট খুব জরুরি। তাই সে ইমার্জেন্সি মেডিকেল সাপোর্ট প্রদানকারী একটি ক্লিনিকে যাওয়ার উদ্দেশ্যে তার ফ্ল্যাট থেকে বের হয়ে ভয়ে ভয়ে লিফটে চড়ে। কিন্তু কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তারও অবস্থা অনেকটা সেরকমই হলো। লিফটে চড়তে না চড়তেই লিফটের ছাদের উপর থেকে টুংটাং শব্দ আসতে শুরু করলো। রেনশো কিছু বুঝতে পারছিল না কি ঘটছে। দেখতে না দেখতেই লিফটের সুইচ বোর্ডের শর্ট সার্কিট হয়ে সুইচ বোর্ড অকেজো হয়ে গেল এবং সেই সাথে লিফটের বাতিও চলে গেল। লিফটের মধ্যে ঘুটঘুটে অন্ধকার। রেনশো তার পকেটে থাকা একটি মিনি টর্চ লাইট থেকে আলো জ্বালালো এবং সুইচ বোর্ডের উপর আলো ফেলতেই দেখলো সুইচ বোর্ডের সার্কিট প্যানেলের ভিতর এক মিনি কমান্ডো তার ধরে ঝুলে আছে। রেনশোকে দেখেই সে লিফটের দেয়াল বেয়ে ছাদের উপর চলে গেল। তারপর ওই কমান্ডো আরো কিছু কর্মকাণ্ড ঘটিয়ে লিফটটিকেই বিকল করে দিল। তাই উপায় না দেখে রেনশো লিফটের ছাদে চলে আসলো। এখানে আসার পর কমান্ডো রেনশোর উপর আক্রমণ করে বসলো। তবে তার চোখে ধুলা দিয়ে রেনশো পাশে চলমান লিফটের ছাদে ঝাঁপিয়ে পড়লো। তারপর ওই লিফটের সিলিং প্যানেল সরিয়ে লিফটের মধ্যে লাফ দিয়ে নামলো। লিফটের মধ্যে ঢোকার পর রেনশো কিছুটা রিল্যাক্স ফিল করতে লাগলো, কিন্তু আজকে যেন শনির দশা তাকে ছাড়ছেই না। সে যখন লিফট থেকে লাফ দিয়েছিল তখন তার পায়ের জুতার সাথে ঝুলে সেই কমান্ডো কিন্তু এখানেই চলে এসেছে। একটা ধারালো ছুরি নিয়ে ওই কমান্ডো রেনশোর বুকের উপর উঠে দাঁড়ায় এবং তাকে ক্রমাগত ছুরিকাঘাত করতে থাকে। কিন্তু এভাবে করে এত মিনি সাইজের কমান্ডো এত বিশাল দেহের লোকটার কি বা এমন ক্ষতি করতে পারবে? রেনশো ওই কমান্ডোকে ঝাড়া দিয়ে তার গায়ে থেকে ফেলে দেয়। একটি ফ্লোরে এসে লিফটের দরজা খোলার পর রেনশো কায়দা করে ওই কমান্ডোকে হাত দিয়ে চেপে লিফটের দরজার কাছে ধরে রাখে। এবার লিফটের দরজা বন্ধ হওয়ার সময় কমান্ডোর মাথা ওই দরজাতেই পিষে যায়। রেনশো কমান্ডোর মস্তকবিহীন বডিটি হাতে নিয়ে বিজয়ের হাসি হাসে, কিন্তু সেই হাসি খুব একটা দীর্ঘস্থায়ী হয় না, কারণ শীঘ্রই সে রিয়েলাইজ করতে পারে ওই কমান্ডোর বডিতে একটি টাইম বম লুকানো আছে। এবার মৃত্যু নিশ্চিত, এটা বুঝতে তার আর কিছু বাকি থাকে না। অনেকের জীবনেই মৃত্যুদূত হিসেবে হাজির হওয়া এই কিলার এবার অসহায়ভাবে আত্মসমর্পণ করে মৃত্যুর কাছে।
যাচ্ছে। লিফটের মধ্যেই ঘটে এক ভয়াবহ ব্লাস্ট, আর সেখানেই ছিন্নভিন্ন হয়ে যায় রেনশোর পুরো বডি। শেষ দৃশ্যে দেখানো হয় বাক্সে লাগানো বোনাস সারপ্রাইজ ট্যাগটির পিছনে লেখা ছিল এতে বোনাস হিসেবে আছে একটি কমান্ডো ও একটি নিউক্লিয়ার বম।